গাড়ি ছাড়ল। মিনিট ২০ পরে শুরু হলো নিশিতার বমির পালা। বাসে একদম উঠতে পারে না নিশিতা, তাহলে বমি শুরু হয়ে যায়। অস্থির হয়ে উঠল আহারাব। নিশিতা জানালা দিয়ে বমি করে যাচ্ছে। গাড়ির হেল্পার বারবার মাথা ভিতরে নিতে বলছে তাকে। এভাবে মাথা বাইরে দিয়ে রাখলে বিপদ হতে পারে যে কোনো সময়। আহারাব একটা পলিথিন চেয়ে আনলো হেল্পারের কাছ থেকে। নিশিতার মাথা টেনে ভিতরে এনে হাতে ধরিয়ে দিল পলিথিনটা। পলিথিনের মধ্যে মুখ দিল নিশিতা। আহারাব নিজের হাত দিয়ে তার কপাল চেপে ধরল। মেহরাবের দিকে তাকিয়ে কটমট করে বলল, ও যে বাসে উঠতে পারে না জানতিস না, তারপরও বাসে উঠলি কেন? সত্যি বলছি, জানতাম না কিছুই। আহারাব এবার লিনার দিকে তাকালো, বলল, তুই তো জানতিস, তারপরও বাসে উঠলি কেন? বাড়ির গাড়িতে গেলে কি সমস্যা হতো তোদের? লিনা কাঁচুমুচু করে বলল, বাড়ির গাড়িতেও তো একই অবস্থা, বমি করে ও। তাহলে আনলি কেন ওকে? বাসায় ফেলে আসতে এই বমির ড্রামটাকে। আমরা সবাই কক্সবাজার গিয়ে আনন্দ করব, আর ও ঘরের এক কোণে একা পড়ে থাকবে। ভালো লাগবে না বিষয়টা। তাছাড়া কোথাও তো যায় না, তবু এই সুবাদে কক্সবাজারটা ঘুরে আসতো। আহারাব আর কিছু বলল না, ফিরে তাকালো নিশিতার দিকে। বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। এইটুকু পথেই এই অবস্থা, তাহলে বাকি পথে কি হবে তার? জিসানকে কল করেও তো উপায় নেই। এর আগে যতবারই নিশিতাকে নিজের গাড়িতে উঠিয়েছে অল্প সময়ের জন্য, তাই হয়তো তখন বমি করেনি নিশিতা। তাছাড়া সে গাড়ি ছিল এসিযুক্ত, তাই নিশিতের এই বিষয়টাও অজানাই ছিল আহারাবের। হঠাৎ আহারাব চেঁচিয়ে উঠল, হেল্পারকে বলল গাড়ি থামাতে। প্রথমে হেল্পার রাজি না হলেও নিশিতার অবস্থা দেখে রাজি হলো। নিশিতাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল আহারাব। মেহরাব, মাহবুব, লিনা ওদের বাসে রেখে এসেছে। ওদের যখন এত ইচ্ছে বাসে যাওয়ার, যাক বাসে করে। যদিও মেহরাব ওরা আসতে চেয়েছিল ওদের সাথে, তবে আহারাবের অগ্নিদৃষ্টির সামনে আর সাহস করে বলে উঠতে পারেনি কেউই। একটা গাড়ি ঠিক করে তাতে নিশিতাকে ধরে উঠল আহারাব। নিশিতার যেন হুঁশ নেই কোনো, তাকে যেদিকে টানছে সেদিকে যাচ্ছে সে। গাড়িতে করে নিশিতাকে নিয়ে ট্রেন স্টেশনে এলো আহারাব। জিসানকে কল করে আগে থেকে স্টেশনের টিকিটের ব্যবস্থা করে রাখতে বলেছে। জিসান আহারাবের আদেশ অনুযায়ী করেছে সবটা। এখন হাতে একটা ব্যাগ নিয়ে স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে সে। নিশিতাকে নিয়ে আহারাবকে গাড়ি থেকে নামতে দেখেই এগিয়ে গেল জিসান। আহারাব চোখ তুলে দেখল জিসানকে, বলল, যা যা আনতে বলেছিলাম এনেছিস? জিসান হাতের ব্যাগটা এগিয়ে দিল আহারাবের দিকে, বলল, এই ব্যাগে সব দিয়ে দিয়েছি। আহারাব ধরল ব্যাগটা, বলল, আচ্ছা এখন ফিরে যা তুই, আর আমি না আসা পর্যন্ত সামলে নিস সবটা। ওকে বস। আহারাব নিশিতাকে ধরে আস্তে আস্তে উঠে বসল ট্রেনে। নিশিতাকে জানালার পাশে বসিয়ে তার পাশে বসে রইল সে। নিশিতার মাথাটা এনে কাঁধে রাখল সে। হাতের ব্যাগটা রাখলো কোলের ওপর। ব্যাগ খুঁজে বের করে আনলো এক বোতল পানি, একটা পাউরুটির প্যাকেট আর কলা। পানির বোতলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, পানি খাও, ভালো লাগবে। নিশিতা নিল পানির বোতলটা। বোতলের সিপিটা খুলে মুখে পানি নিয়ে কয়েকবার কুলকুচি করে খেয়ে নিল কয়েক ঢোক। বোতলের সিপি আবার আটকে বোতলটা ফেরত দিল আহারাবকে। আহারাব হাত বাড়িয়ে নিল বোতলটা, এগিয়ে দিল রুটি আর কলা, বলল, খেয়ে নাও। নাক মুখ কুঁচকে ফেলল নিশিতা, বলল, খেতে ইচ্ছে করছে না আমার। আহারাব শাসনের সুরে বলল, এতক্ষণ বমি করতে করতে পেটে কিছু আছে বলে তো মনে হয় না। খেয়ে নাও তাড়াতাড়ি, না হয় আরও দুর্বল হয়ে পড়বে। অনিচ্ছা সত্ত্বেও পাউরুটির প্যাকেটটি হাতে নিল নিশিতা। আহারাব আগেই খুলে রেখেছিল প্যাকেটটি। নিশিতা এক পিস রুটি বের করলো প্যাকেট থেকে, কোনো রকম চোখ বন্ধ করে খেয়ে নিল। প্যাকেটটা আবার আহারাবের দিকে এগিয়ে দিয়ে বলল, আর খাবো না। আহারাব নিয়ে নিল প্যাকেটটি, বলল, আচ্ছা আর খেতে হবে না, এখন কলাটা খেয়ে নাও। নিশিতা কপাল কুঁচকে হাতে নিল কলাটি, কোনো রকম 2 কামড়ে গিলে ফেলল কলাটি। আহারাব মুচকি হাসলো, বলল, গুড গার্ল। কোলের ব্যাগটা নিচে রাখলো আহারাব। নিশিতার মাথা ধরে নিজের কাঁধের ওপর রাখলো সে। কিছু বলল না নিশিতা, শুধু তাচ্ছিল্য ভরা হাসি হাসল একটু, তবে সে হাসি চোখে পড়ল না আহারাবের। ট্রেনের আশেপাশের সিটে বসা অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে আহারাব আর নিশিতার দিকে।
এখনকার যুগে এমন মানুষ খুব কমই দেখা যায় যারা তার সঙ্গীর প্রতি এতটা যত্নশীল। আজকাল ভালোবাসাটা হয়ে গেছে মৌখিক, জেদ, অবহেলা আর শো অফে পরিপূর্ণ। মুখে দুই একবার ভালোবাসি কথাটা বলে দিলেই হয়ে যায় ভালোবাসা। ভালোবাসার সম্পর্কে থাকলেও ভালোবাসার কোনো দায়িত্বই যেন নিতে নারাজ তারা। আচ্ছা, সেগুলো কি সত্যি ভালোবাসা, নাকি ভালোবাসার আড়ালে শুধুই একে অন্যের সাথে সমঝোতা? সামনের সিটে বসা কিছু বয়স্ক মহিলারা আহারাব আর নিশিতার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। হয়তো মনে মনে তারা ভাবছে, এই ছেলেমেয়ের লাজ শরম কিছুই নেই, জনসম্মুখে এমন আদিক্ষেতা করতে পারে। আসলে আমরা যারা ভালোবাসা মানেটা কখনো বুঝি না বা বুঝতে পারি না, তাদের কাছে ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখা, তার যত্ন নেওয়া, তার অসুস্থতায় বেকুল হওয়া আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়। আহারাব একবার চোখ বুলিয়ে তাকালো সবার দিকে। সবার দৃষ্টির মানে বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি। বরাবরই বিচক্ষণ মানুষ তিনি, না হয়তো আর রাজনীতিতে এত নাম ডাক কামাতে পারত না। তবে আহারাব ভাবলেশীন, কারোর ভাবনাতেই কিছু যায় আসে না তার শুধু নিশিতা সুস্থ থাকলেই হবে। মাথা ঘুরিয়ে কাঁধের দিকে তাকালো আহারাব। নিশিতা চোখ বন্ধ করে আছে। তার ভারী নিঃশ্বাসের শব্দ বাড়ি খাচ্ছে আহরাবের কানে। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মৃদু হাসল আহরাব। রাতের আধার ঘনিয়ে এসেছে। সূর্যটা ডুব দিয়েছে অনেক আগেই। কৃত্রিম আলোয় সেজে উঠেছে কক্সবাজার শহরটা। ওই যে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। নিশিতাকে নিয়ে মাত্রই হোটেলে এসে পৌঁছেছে আহরাব। হোটেলটা সমুদ্রের কাছে পিঠেই বুকিং করা হয়েছিল, তাই ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে এখান থেকেই। মেহরাবরা অনেক আগেই পৌঁছে গিয়েছিল হোটেলে। তারা ইতিমধ্যে ঘুরে এসেছে হোটেলের চারিপাশটা। হোটেলে নিজের রুমে ঢুকেই বিছানায় শরীর এলিয়ে দিল নিশিতা। বড্ড ক্লান্ত সে। লিনা এসে পাশে বসলো তার। এই রুমটা লিনা, রিনা আর নিশিতাকে দেয়া হয়েছে। মেহরাব আর মাহবুব এক রুমে, আর আহরাবের রুম আলাদা। লিনা কপট রাগ দেখে বলল, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট নিবি। নিশিতার যেন শক্তি নেই উঠে দাঁড়ানোর, তবুও কোনো রকমে উঠে দাঁড়ালো সে। কোনো রকম শরীরটা টেনে নিয়ে গেল ওয়াশরুমে। দরজাটা আটকে ঝর্ণার নিচে বসে পড়ল সে। ঝর্ণার ফোঁটা ফোঁটা পানি টুপটাপ করে গড়িয়ে পড়ছে নিশিতার মাথা, কপাল, ঠোঁট আর গলা বেয়ে। একে একে ভিজিয়ে দিচ্ছে তার সম্পূর্ণ শরীর। নিশিতা ঝর্ণার নিচে বসে আনমনে স্মৃতিচারণ শুরু করলো আজকের সব কিছুর। মৃদু হাসল, বলল, আপনি ফেঁসে গেছেন এমপি সাহেব, ফেঁসে গেছেন ভীষণভাবে। শেষ পর্যন্ত নিজের হাঁটুর বয়সী মেয়ের নেশাই আসক্ত হয়ে পড়লেন। আপনি না বলেছিলেন আপনার রুচিবোধ এতটা নিচে নামেনি যে একজন হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন? তবে এখন কি হলো আপনার সেই রুচিবোধের? ভোর হতে শুরু করেছে। মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরিয়ে বেরিয়ে আসছে সূর্যটা। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নির্মল সতেজ হাওয়া বইছে ধীরে ধীরে। নিশিতা খালি পায়ে হাঁটছে সমুদ্রের তীরে ভেজা বালির উপরে। মেহরাব, মাহবুব, লিনা, রিনা দল বেঁধে হাঁটছে সামনেই। নিশিতা একটু পিছনে তাদের। আহরাব হাঁটছে আবার নিশিতার পিছু পিছু। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। সকালে নির্মল বাতাসে কি স্নিগ্ধ লাগছে তাকে। সমুদ্র তীরবর্তী বাতাসে উড়ছে তার খোলা লম্বা চুলগুলো। নিশিতা বারবার হাত উড়িয়ে চুলগুলো গুজে দিচ্ছে কানের গোড়ায়, কিন্তু অবাধ্য চুলগুলো সেখানে থাকতে নারাজ। তারা বারবার বেরিয়ে পড়ছে আপন গতিতে। আহরাব দেখছে তা মুগ্ধ দৃষ্টিতে। ভালোই লাগছে তার। সময় গড়িয়ে যাচ্ছে আপন গতিতে। ধীরে ধীরে সমুদ্র সৈকতটা ভরে উঠেছে লোকজনে। নিশিতার মনে প্রশ্ন এলো, আচ্ছা, এখানে কি সর্বদাই এত লোকজন থাকে? হয়তো থাকে। সবাই এখানে আসে সমুদ্র বিলাসে। এই যেমন এখন সে এসেছে। লিনা, মেহরাব, মাহবুব, রিনা পানিতে নেমে পড়েছে আগেই। পানির মধ্যে বসে দুষ্টুমি করছে তারা। নিশিতাকেও ডাকছে বারবার। নিশিতা মাথা ঝাঁকিয়ে না করে দিয়েছে প্রতিবারই। কিন্তু লিনা, সে তো নাছর বান্দা। সে চেঁচিয়ে বলল, তুই কি নিজের ইচ্ছেতে আসবি নাকি আমি উঠে আসব? আমার ইচ্ছে করছে না আপু। কক্সবাজারে আসার মজাই তো সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ। তাড়াতাড়ি নেমে আয় বলছি।
অনিচ্ছা সত্ত্বেও পানির দিকে পা বাড়ালো নিশিতা। 2 কদম এগোতেই তার পথ আগলে দাঁড়ালো আহরাব। ভুরু কুঁচকে তাকালো নিশিতা, বলল, সমস্যা কি? কোথায় যাচ্ছ? লীনা আপুদের কাছে। আহরাব চোখ ঘুরিয়ে তাকালো চারিদিকে, বলল, কেন? এখন কক্সবাজার এসেছো বলে শরীর প্রদর্শনীর শখ জেগেছে নাকি? মানে ভিজা কাপড়ে তুমি এখানে ঘুরে বেড়াবে নাকি? আপনার মনে হচ্ছে না আপনি একটু এবার বেশি করছেন? যদি তোমার তাই মনে হয় তবে তাই। পানিতে তো আজ আমি নামবই, পারলে আটকে দেখান। নিশিতা পা বাড়ালো সমুদ্রের দিকে। তার হাত ধরে ফেললো আহরাব, টেনে নিয়ে যেতে শুরু করলো অন্যদিকে। নিশিতা চেঁচিয়ে উঠল, বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন বলছি। আহরাব হাত ছাড়ল না, টেনে নিয়ে গেল একটি নির্জন স্থানে। চারিদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না এখানে, শুধুমাত্র তারা দুজনে উপস্থিত এখানে। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে বেশ চড়াভাবে। হয়তো এখানে জনমানবের কোলাহল নেই তাই। নিশিতা ভুরু কুঁচকে শুধালো, এখানে নিয়ে এসেছেন কেন? যাও, এখানে যত ইচ্ছে ভেজো পানিতে। কেন? আপনার সামনে শরীর প্রদর্শনী করতে নাকি? আহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, বরাবরই অতিরিক্ত কথা বলো তুমি। যেমন বরাবরই অতিরিক্ত করেন আপনি। সমুদ্রে কি নামবে তুমি? না। ওকে, ফিরে চলো হোটেলে। না, যাব না, আমি লীনা আপুদের কাছে যাব। সেখানে আর যাওয়া হচ্ছে না তোমার। নিশিতা কটমট করে তাকালো আহরাবের দিকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো জন কয়েক লোক। চেহারাতেই কেমন গুন্ডা গুন্ডা ভাব তাদের। তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিছু একটা বিষয় নিয়ে। হঠাৎই তাদের মধ্যে একজন বলে উঠল, হ, এইটাই আহরাব ইশতিয়াক এমপি না? ওরেই মারার লাগে বস কইছে আমাগো। ভুরু কুঁচকে তাকালো আহরাব। এদের তাকে মারতে পাঠানো হয়েছে। রাজনীতি সুবাদে শত্রুর অভাব নেই তার। তাদের মধ্যে এইগুলোকে কে পাঠালো তাকে খুন করতে? নিশিতা ভয় পাচ্ছে একটু আধটু। এমন পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি সে। এভাবে গুন্ডাদের এতটা সামনে থেকে দেখেনি কখনো। ওই লোকগুলোর মধ্যে একজন হঠাৎই বলে উঠল, তাহলে ধরশালারে এখনও দাঁড়াইয়া রইছস কেন? আহরাব শক্ত করে হাত ধরল নিশিতার, চেঁচিয়ে বলল, পালাও তাড়াতাড়ি। নিশিতার হাত ধরে দৌড়াতে শুরু করলো আহরাব। তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করলো ওই গুন্ডাগুলো। নিশিতা দৌড়াতে দৌড়াতে বলল, আমরা পালাচ্ছি কেন? আহরাব নিশিতার দিকে ফিরে তাকালো একবার, বলল, তোমার কি মনে হচ্ছে আমি সিনেমার মতো ওদের সাথে ঢিসুম ঢিসুম করে মারামারি করব? এটা সিনেমা নয়, বাস্তব জীবন। ওদের সাথে মারামারি করতে গেলে মুহূর্তে ওরা চ্যাপটা করে দিবে আমাকে, বুঝেছ? এখন জোরে দৌড়া, না হয় ওরা ধরে ফেলবে আমাদের। নিশিতা পিছন ফিরে তাকালো। ওদের থেকে একটু দূরে গুন্ডাগুলো ওদের পিছনে পিছনে আসছে। পিছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ল নিশিতা। আহা করে আর্তনাদ করে উঠল সে। থেমে গেল আহরাব, ফিরে তাকালো নিশিতার দিকে, টেনে তুলল তাকে। সারা শরীরে তার বালিতে মাখামাখি। আহারা পিছনে তাকালো, গুন্ডাগুলো ওদের কাছাকাছি চলে এসেছে। দ্রুত সে কাঁধে তুলে নিল নিশিতাকে। শুরু করলো আবার দৌড়। আকস্মিক ঘটনায় হকচকে উঠল নিশিতা। হতভম্ব সে। আহরাব তাকে কাঁধে তুলে নিয়েছে। নিশিতা আহরাবের পিঠে কিলঘুষি মারতে লাগলো। চেঁচিয়ে বলল, নিচে নামান আমাকে, এভাবে কাঁধে তুলেছেন কেন? আহরাব পাত্তা দিল না তাতে, উল্টো হাঁপাতে হাঁপাতে বলল, কি ভারী তুমি, দেখতে তো একদম বাতাসি, কিন্তু ওজনে এত ভারী কেন? কি আমি ভারী? এত বড় কথা? নিশিতা জোরে এক কিল বসিয়ে দিল আহরাবের পিঠে। পিঠটা যেন বেঁকে গেল তার, তবুও থামছে না সে। পিঠ বাঁকিয়ে সামনের দিকে দৌড়ে চলেছে সে। দৌড়াতে দৌড়াতে লোকালয়ে পৌঁছে গেল তারা। আশেপাশে ঝুপড়ি ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে। বড় বড় মাছ শুকাতে দেয়া হয়েছে শুকটি করার জন্য। মাটিতে ধানের মতো বিছিয়ে শুকাতে দেয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। এটা মৎস্যপাড়া বোধ হয়। আহরাব নিশিতাকে নিয়েই ঢুকে পড়ল তার মধ্যে এক ঝুপড়িতে। ঝুপড়ির সামনে এক বুড়ো লোক বসেছিল। তার অনুমতি নিয়েই ঢুকেছে এই ঝুপড়িতে। না হয় এভাবে অপরিচিত কেউ এসে তাদের ঘরে ঢুকে পড়লে তো আরও হুলস্থুল বেঁধে যেত চারিদিকে। গুন্ডারা সহজেই তাকে ধরে নিবে। শুকটির গন্ধে গা গুলিয়ে উঠেছে নিশিতার। ওয়াক ওয়াক করে বমির ভঙ্গি করল সে। দ্রুত নিশিতার মুখ চেপে ধরল আহরাব, বলল, মারতে চাও নাকি আমাকে? নিশিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহরাবের দিকে। এই মুহূর্তে আহরাব তার কাছে অবস্থান করছে, খুব কাছে।
2 ইঞ্চির ব্যবধান হবে হয়তো তাদের মধ্যে। আহরাবের দৌড়াতে দৌড়াতে ঘন হয়ে আসা নিঃশ্বাস আছড়ে পড়ছে নিশিতার চোখ মুখে। আহরাবও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার চোখের দিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। গুন্ডারা এসে বাইরে থেকে তাদের খোঁজে চলে গেল। বুড়ো লোকটি হাঁক ছাড়ল, বাইরে আহ, ওরা চলে গেছে। ঘোর কাটল আহরাব এবং নিশিতার। একে অপরের থেকে সিটকে দূরে সরে গেল। আহরাব এলোমেলো দৃষ্টি ফেলে ফোন বের করলো পকেট থেকে। কাউকে কল করে কথা বলতে বলতে বাইরে চলে গেল। যাওয়ার আগে নিশিতার পানে এক পলক তাকিয়ে বলে গেল, বাইরে এসো, রাত নেমেছে ধরণীর বুকে। সূর্যটা ডুব দিয়েছে আর চিরচেনা ঠিকানায় অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জন কয়েক লোক। রুমের বাইরে তাদের আবার পাহারা দিচ্ছে কয়েকজন, প্রত্যেকের হাতে বন্দুক। বেশ কিছুক্ষণ পার হতেই সেখানে এসে হাজির হলো দুজন। তাদেরকে দেখে সালাম দিল বন্দুকধারী লোকগুলো। সামনের ব্যক্তি তাদের সালামের উত্তর দিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। অন্য ব্যক্তিটি একটু এগিয়ে গিয়ে জ্বালিয়ে দিল রুমের লাইটটা। রুমটা পরিষ্কার হলো কিছুটা। আগের দিনের ছোট লাল লাইটটা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে পারেনি বিশাল আকৃতির রুমটা। ব্যক্তিটি বসলো হাত পা বাঁধা লোকগুলোর কাছে। শান্ত কণ্ঠে বলল, ওদের মুখটা খুলে দে। অন্য ব্যক্তিটি এসে মুখ খুলে দিল হাত পা বাঁধা লোকগুলোর। সাথে সাথে আকুতি ভরা কণ্ঠে একে একে সবাই বলে উঠল, সাইরাদান ভাই, আমরা বুঝবার পারি নাই, আমাকে যা কওয়া হয়েছিল তাই করছি। হিসিয়ে উঠল লোকটি। হাতে একটা লাঠি নিল। লোকগুলোর একজনের পশ্চাৎদেশে একটা বাড়ি মারল। বলল, তখন সাথে বাচ্চা মেয়েটা ছিল বলে কিছু বলিনি, ভয় পেয়ে যাবে সে। তাছাড়া আমি তার সামনে আমার ভয়ঙ্কর রূপটি প্রকাশ করতে চাইনি। তাই বলে কি এখনও ছেড়ে দেব তোদের? আজাদ শেখ। লোকটি ভুরু কুঁচকে তাকালো, বলল, আজাদ শেখ? বাহ, ভালোই তো সাহস বেড়েছে তার। সে কি ভুলে গেছে আহরাব ইশতিয়াতকে কি করতে পারে? এইসব পাতি গুন্ডা পাঠায় তাকে মারার জন্য। শুভ বুদ্ধি এত লোভ পেয়েছে তার। হাত পা বাঁধা লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, সাইরাদান স্যার, ঘরে আমাগো ছোট ছোট বাচ্চা। এতই যখন বাচ্চাদের জন্য দরদ, তাহলে এই পথে আসিস কেন? কি করুম স্যার, কাম দেয় না কেউ আমাগো। চাকরি করুম তাও তো পড়ালেখা করি নাই, পেটে তো খিদা লাগে। একটু বুঝি মায়া লাগলো আহরাবের। বলল, আমি কাজ দিলে করবি? হ কর্ম স্যার। এই পথে কিন্তু আর আসতে পারবি না, আসবারও চাইও না। সারাদিন ভয়ে থাকি, কখন জেলে যাই এই বুঝি পুলিশ ধরলো। তাইলে আমাকে বউ বাচ্চার কি হইবে? না খাইতে পাইরা মরে যাইবে ওরা। আহরাব হাঁক ছাড়লো, বলল, জিসান, ওদের বাঁধন খুলে দে আর আমার কার্ডটা দিয়ে দে। ওকে বস। আহরাব শান্ত দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। এরাই তখন সমুদ্র সৈকতে তাকে মারার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। আহরাব শান্ত কণ্ঠে লোকগুলোর কাছে বলল, এই ঠিকানে পৌঁছে যাবি, আমার নাম বললেই কাজ দিয়ে দেবে তোদের। লোকগুলো কৃতজ্ঞতা প্রকাশ করলো, বলল, আপনার এই ঋণ কোনোদিন ভুলুম না স্যার। আহরাব কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। হোটেলে ফিরেই সবাইকে তাড়া দিল কাল সকালের ট্রেনেই ঢাকা ফিরবে তারা। শত্রুরা জেনে গেছে আহরাব এখানে আছে। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। নিজের জন্য ভয় না পেলেও আহরাব কাছের মানুষগুলোর জন্য ভয় পাচ্ছে। তার জন্য যদি তাদের কাছের মানুষগুলোর কোনো ক্ষতি হয়ে যায়। যদিও ইতিমধ্যে হোটেলের চারপাশে আহরাব ছদ্মবেশী গার্ড মোতায়েন করে রেখেছে, তবুও ঝুঁকি যেন একটা থেকেই যায়। ঢাকা অঞ্চলটা তার হাতের মুঠোয় হলেও কক্সবাজারটা তার সম্পূর্ণ অপরিচিত। অতিরিক্ত সাহসিকতা দেখিয়ে এখানে বসে থেকে ঝুঁকি না নেওয়াটাই ভালো। তাছাড়া সে গোপন তথ্য পেয়েছে যে আজাদ শেখ তাকে মারার জন্য লাগিয়ে দিয়েছে আরও। কক্সবাজার থেকে হঠাৎ ফিরে যাওয়ার কথা শুনে যেন মাথায় বাজ ভেঙে পড়ল সবার। কেবল একদিন হয়েছে তারা এসেছে, ভেবেছিল 1 সপ্তাহ কাটাবে এখানে। লিনা কাঁদো কাঁদো হয়ে বলল, আরও 2 দিন থেকে যাই না ভাইয়া, এখনও তো কক্সবাজার ঘোরাই হলো না আমাদের। যা করছি তোদের ভালোর জন্যই করছি। আমি যেন এই সম্পর্কে আর একটা কথাও শুনি না কারো মুখে। যা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। আর কেউ কিছু বলার সাহস পেল না। বুকের ভিতরে পাথর চাপা দিয়ে ব্যাগ গোছানো শুরু করলো সবাই। নিশিতা ভাবলেশীন হয়ে একটা কথা বলেনি এখন অবধি। হয়তো বুঝতে পেরেছে আহরাব কেন এখান থেকে চলে যেতে চাইছে। সমুদ্র সৈকতে ওইটুকু ঘটনাতেই
এত ভয় পেয়ে গেছে লোকটা। এত ভয় নিয়ে সে রাজনীতি করে কিভাবে বোধগম্য হচ্ছে না তার। ঠোঁট বাঁকিয়ে হাসল সে, বিড়বিড়িয়ে বলল, এরা নাকি আবার দেশের প্রথম সারির রাজনীতিবিদ। পরের দিন ভোরের ট্রেনেই ঢাকায় ফিরে এসেছে তারা। স্টেশন থেকেই আশরাফ সাহেব এসে নিয়ে গেছেন লীনা, নিশিতা আর রিনাকে। আহারাব, মেহরাব এবং মাহবুব নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে আহারাব বেরিয়ে পড়েছে কোথাও একটা। মেহরাব আর মাহবুব আফসোস করে মরছে কেন তারা সেদিন আহারাবকে কক্সবাজারের কথা বলতে গিয়েছিল। না সেদিন তাকে ট্যুরের কথা বলতো, না সে তাদের সাথে যেত, আর না একদিনের মধ্যেই ফিরে আসতে হতো। নিজেদের বোকামির জন্য নিজেদের কপাল চাপড়াতে ইচ্ছে করছে এখন তাদের। 2 দিন কেটে গেল। কক্সবাজার থেকে ফেরার পর কেমন যেন আহারাবের ভালো লাগছে না কিছুই। কাজে মন বসছে না, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। রোজই নিশিতার কলেজের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নেয় আহারাব। কিছুক্ষণ সময় কাটায় তার সাথে, তবে সেই সময়টুকু পর্যাপ্ত মনে হয় না আহারাবের। সে বেশ ভালো বুঝতে পারছে নিশিতাকে তার চাই, ভীষণভাবে চাই। সে বাজেভাবে আক্রান্ত হয়ে গেছে নিশিতা নামক নেশায়। সারাদিন পর মাত্রই বাড়িতে ফিরে শরীরটা এলিয়ে দিয়েছিল বিছানায়, আর ভাবছিল নিশিতার কথা। আচ্ছা, মেয়েটা তো কখনো তার সাথে ভালোভাবে একটু কথা বলেনি, সামনে গেলে শুধু চাটাং চাটাং কথা। তারপরেও এত বাজেভাবে তার প্রতি কেন আকৃষ্ট হলো আহারাব? না, এবার এর একটা বিহিত করা দরকার। কতদিন আর এভাবে চলবে? আহারাবের দরজায় টোকা দিল কেউ। আহারাব গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, দরজাটা খোলা। দরজা ঠেলে ভিতরে ঢুকলো আয়েশা বেগম। মাকে দেখে উঠে বসলো আহারাব। বলল, তুমি এই সময়ে ঘুমাওনি? বিছানার এক পাশে বসলো আয়েশা বেগম। ধীরে সুস্থে বলল, না, তোর অপেক্ষায় ছিলাম, কিছু কথা ছিল তোর সাথে। কি কথা? বয়স হয়েছে, বুড়ো হয়েছি, 3 ছেলে সারাদিন থাকে বাইরে বাইরে, আর আমি চারদিক সামলাতে পারছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো কি বলতে চাইছো। এখন আমার ছেলের বউ লাগবে। যে বয়সে আমার এখন নাতি নাতনি নিয়ে খেলার কথা, সে বয়সে আমার ছেলেরা এখনও বিয়েই করেনি। তুই তো আর বিয়ে শাদী করবি না বলে মনে হচ্ছে। চিরকুমার থাকবে, থাক, আমার কোনো আপত্তি নেই। আমি মেহরাবের বিয়ে দিতে চাচ্ছি। কে বলেছে আমি বিয়ে করব না? করব তো, অবশ্যই বিয়ে করব। চিরকাল একা থাকবো নাকি? ছেলের মুখে বিয়ের কথা শুনে অবাক হলো আয়েশা বেগম, আবার খুশিও হলো বেশ। যে ছেলে মোটে বিয়ে করতে চায় না, বিয়ের কথা শুনলেই পালায়, সেই ছেলে আজ নিজে থেকে বিয়ে করতে চাইছে। আয়েশা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বাবা তুই বিয়ে করবি? আমি মেয়ে দেখা শুরু করব তাহলে। ঘরে মেয়ে থাকতে বাইরে দেখার কি দরকার? ভুরু কুঁচকে এলো আয়েশা বেগমের, বলল, ঘরে আবার কোন মেয়ে? কেন? মামি মায়ের ওই ভাইয়ের মেয়েটা, ওইটাকে এনে দাও আমাকে। উঠে দাঁড়ালো আয়েশা বেগম, শক্ত কণ্ঠে বলল, অসম্ভব। অবাক হলো আহরাব, বলল, কেন মা? মেয়েটা খারাপ কোন দিক থেকে? মেয়েটা খারাপ না, খারাপ তুই। আর তাছাড়া মেয়ের বাবা মা কোনো দিনই তোর সাথে নিশিতার বিয়ে দিবে না। চোখ মুখ শক্ত হয়ে এলো আহরাবের। তার সাথে মেয়ে বিয়ে দেবে না? কোন বাবা মা? কেন, সে কোন দিক থেকে খারাপ? এই মুহূর্তে যদি সে বলে সে বিয়ে করবে, তাহলে মেয়েসহ মেয়ের বাবা মায়ের লাইন লেগে যাবে, আর সেখানে এই মেয়ের বাবা মা নাকি তার সাথে মেয়ের বিয়ে দিবে না। আহরাব শক্ত কণ্ঠে শুধালো, কেন? কারণ এই মেয়ে মানে নিশিতার সাথে প্রায় 2 বছর আগে তুই বিয়ে ভেঙে দিয়েছিলি। চমকে উঠল আহরাব, অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, 2 বছর আগে তোমরা আমার নিশিতার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে? হ্যাঁ, তোর জন্য মেয়েটা কি কিনা সহ্য করেছে। কোনো দোষ না করেও গ্রামে বদনাম রটে গিয়েছিল মেয়েটার। তোর জন্য মেয়েটা আজ তার পরিবার থেকে এত দূরে। শুধুমাত্র তোর জন্য মেয়েটাকে কত মানুষের কত কথা সহ্য করতে হয়েছে। আর তুই এখন বলছিস তুই তাকে বিয়ে করবি? নিশিতা চাইলেও তো আমি কখনো নিশিতার সাথে তোর বিয়ে দেব না। তুই তো নিশিতার অযোগ্য। আয়েশা বেগম আর একটা কথা বলল না। ঠিক 2 বছর আগে সেই দিনের মতোই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। আহরাব যেন থমকে গেছে সেখানেই। তার কানে শুধু একটা কথাই বাজছে, প্রায় 1.5 বছর আগে এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলি তুই। পেটের ভিতরে মোচড় দিয়ে উঠছে। তার একে একে মনে পড়তে লাগলো নিশিতার হেয়ালিপূর্ণ কথাগুলো।
সে এখন বেশ ভালোভাবে বুঝতে পারছে এতদিন তার না বোঝা সেই কথাগুলোর মানে। নিজের অজান্তেই সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল। সেদিন অন্তত একটা বার তার জন্য নির্ধারণ করা পাত্রীর ছবিটা দেখা উচিত ছিল। আচ্ছা, তার ভুলের ক্ষমা করবে কি নিশিতা? সব ভুলে তাকে কি মেনে নিবে তো? আহরাব নিশিতা নামক মেয়েটায় ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। পা এখন কিছুতেই এই মেয়েটির থেকে ফিরতে পারবে না। তার ফেরা যে আর সম্ভব না। নিজের অজান্তে করা ভুলের জন্য কি নিশিতা তাকে শাস্তি দিবে? আর ভাবতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে আহরাব। নিশিতাকে হারানোর ভয় চারদিক থেকে কালো আধারের মতো ঘিরে ধরেছে তাকে। আহরাব বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল। রাত প্রায় 12টা বাজতে চলল। এখান থেকে নিশিতাদের বাসায় যেতে আবার প্রায় 1 ঘন্টা লাগবে। রাত 1টার সময় কারো বাসায় যাওয়া মোটেই কোনো ভদ্রতার লক্ষণ নয়। আহরাব অস্থির হয়ে উঠেছে ক্রমেই। এই মুহূর্তে তার নিশিতাকে প্রয়োজন, তার সাথে কথা বলা প্রয়োজন। অস্থিরতায় মোবাইলটা ছুঁড়ে মারল বিছানায়। উঠে দাঁড়ালো সে। এই রাত শেষ হচ্ছে না কেন? রাতটাও আজ যেন বেইমানি করছে তার সাথে, সময় বাড়িয়ে নিয়েছে। আহরাব হাঁটা ধরল রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর একটু পরপর দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাচ্ছে। রাত শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। ভোর হতে শুরু করেছে। সূর্যটা কেবল উকি দিতে শুরু করেছে আকাশে। আধার কেটে প্রকৃতি তার স্বরূপে ফিরে আসতে শুরু করেছে ধীরে ধীরে। আহরাব ভোর হতেই কোনো রকমে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। নিজেই গাড়ি ড্রাইভ করছে আজ। দ্রুত বেগে নিশিতার কলেজের সামনে সে গাড়ি থামালো। ভোর রাত হওয়ার রাস্তায় যানজট ছিল না। তাড়াতাড়ি সে পৌঁছে গেছে কলেজের সামনে। আশেপাশে কোনো মানুষজন নেই। কলেজের সামনের ব্যস্ত রাস্তাটা একদম ফাঁকা এখন। আহরাব অস্থির চিত্তে তাকালো কলেজের গেটের দিকে। গেটে তালা লাগানো। চোখ ফিরিয়ে সে তাকালো হাতঘড়িটার দিকে। কেবল 5টা বেজেছে। এত সকালে কলেজের গেট খুলবে কোন পাগলে? তাছাড়া নিশিতার কোচিং 7টায়, সেও আসবে তখন। প্রায় 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে নিশিতার জন্য। আহরাব গাড়ির সিটের সাথে মাথা এলিয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। রাস্তায় ধীরে ধীরে মানুষের আনাগোনা শুরু হয়েছে। কলেজের গেট খুলে দিয়েছে। কিছু কিছু শিক্ষার্থী আসা শুরু করেছে। আহরাব বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, নিশিতা কেন এখনও আসছে না? 6:30-এর বেশি বেজেছে। গাড়ির সামনের কাছ থেকে তাকালো আহরাব। ওই তো ব্যাগ কাঁধে নিশিতা আসছে। আহরাবের অস্থির চিত্ত পুরোপুরি শান্ত না হলেও একটু শান্ত হলো। দ্রুত গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা ধীর গতিতে নিয়ে থামলো নিশিতার পাশে। দরজা খুলে বলল, ভিতরে এসো। ভুরু কুঁচকে তাকালো নিশিতা। রাতের ঢিলে ঢালা টি-শার্ট, ট্রাউজার আর পায়ে একজোড়া স্যান্ডেল। চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে রাতে ঘুমায়নি লোকটা। নিশিতা অবাক হলো। সবসময় নিজের ইমেজ বজায় রাখতে পরিপাটিভাবে চলা লোকটা এ কি হাল হলো আজ? নিশিতা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এত সকালে? কথা বাড়িও না, গাড়িতে ওঠো। একটু পরেই কোচিং আছে আমার। তোমার কোচিংয়ের থেকে আমার কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি উঠে এসো গাড়িতে। নিশিতার কথা বাড়ালো না, উঠে বসলো গাড়িতে। নিশ্চয়ই জরুরি কিছু বলার আছে, না হয় এত সকালে এভাবে পাগলের মতো তো আর ছুটে আসতো না এই লোক। মিনিট 5 পরে এক নির্জন জায়গায় গাড়ি থামালো আহরাব। সকাল হয়, এমনিতেও বাইরে লোকজন নেই তেমন। গাড়ি থেকে নেমে দাঁড়ালো আহরাব। ঘুরে গিয়ে নিশিতার পাশের দরজাটা খুলে দিয়ে বলল, বেরিয়ে এসো। ব্যাগ কাঁধে নিয়েই বেরিয়ে এলো নিশিতা। বলল, কি বলবেন বলুন তাড়াতাড়ি। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আহরাব। বলল, প্রায় 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম আমি, জানতে তুমি? মৃদু হাসলো নিশিতা। বলল, ও এই কারণে আপনার এই পাগল পাগল অবস্থা? আহরাব আবার প্রশ্ন করলো, জানতে তুমি? হ্যাঁ জানতাম, খুব ভালো করে জানতাম। আগে কেন বলনি আমাকে? কি বলতাম আপনাকে? এটাই বলতাম যে আপনি আমার সাথে 2 বছর আগে বিয়ে ভেঙেছিলেন। উফ, সরি, শুধু বিয়ে নয়, আমাকে ভেঙেছিলেন। ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন আমাকে আমার পরিবার থেকে। গ্রামে চরিত্রহীনা প্রমাণিত করে দিয়েছিলেন। আমার বাবার সম্মান নষ্ট করেছিলেন। এটাই বলতাম আপনাকে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, এটাই বলতাম আপনাকে। আহরাব এগিয়ে এলো নিশিতার কাছে। নিশিতার কোমল নরম হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল।
অসহায় কণ্ঠে বলল, আমি ভুল করেছিলাম সেদিন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মায়ের জোরাজুরিতে এক প্রকার রাগ করে বিয়ে করব বলেছিলাম, তারা যে একদম বিয়ে ঠিক করে চলে আসবে বুঝতে পারিনি আমি। বিশ্বাস করো, আমি জানতাম না সেদিন তোমাকে ঠিক করা হয়েছিল আমার জন্য। জানলে সেদিন বিয়ে করে নিতেন আমাকে। চুপ হয়ে গেল আহারাব। সত্যি তো সেদিন যদি সে জানতো তার জন্য নিশিতাকে ঠিক করা হয়েছে, জানলেই কি সে বিয়ে করে নিত নিশিতাকে? এখন না হয় সে নিশিতাকে ভালোবাসে, তাই এত মরিয়া হয়ে উঠেছে তাকে পাওয়ার জন্য। কিন্তু সেদিন তো নিশিতাকে সে ভালোবাসতো না। তার ছেলের হাসি হাসলো নিশিতা। বলল, কি? কোনো উত্তর নেই তাই না? বেকুল হয়ে উঠল আহারাব। নিশিতার হাত দুটো আরো শক্ত করে ধরে বলল, সেদিন কি করতাম জানি না আমি, তবে এখন আমি ভালোবাসি তোমায়, ভীষণভাবে ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। হাত দুটো ছাড়িয়ে নিল নিশিতা। মৃদু হেসে বলল, এতদিন তো এই বাক্যটার জন্য অপেক্ষা করছিলাম আমি, এত দেরি করে বললেন কেন? একটু থামল নিশিতা, অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি সসম্মানে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলাম মিস্টার আহরাব ইশতিয়াক। নিশিতা, খারাপ লাগছে মিস্টার আহরাব ইশতিয়াক। আমারও লেগেছিল যখন কোনো কারণ ছাড়াই আমাকে আপনি প্রত্যাখ্যান করেছিলেন। একটু বুঝুন, কাউকে মনের কোণে ঠাঁই দেওয়ার পর তার কাছ থেকে প্রত্যাখ্যিত হওয়ার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। প্রতিশোধ নিলে অনেকটা সেরকমই। তবে এতদিন কেন চুপ ছিলে? কেন মেনে নিয়েছিলে আমার সকল আবদার? মেনে তো আমি সেদিনই নিয়েছিলাম যেদিন আপনারা সদ্য কলেজে পা দেয়া একটা মেয়েকে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন। আমার মেনে নেওয়াকে দুর্বলতা ভেবে ভুল করবেন না এমপি সাহেব, আমার মেনে নেওয়াটাই আমার শক্তি। নিশিতা আর দাঁড়ালো না একটুও, গটগট করে চলে গেল সে। এখান থেকে কলেজের পথটা চেনা তার, একাই চলে যেতে পারবে। আহারাব ব্যথা ভরা চোখে তাকালো নিশিতার চলে যাওয়ার পানে। ঠিক এটার ভয়ে পাচ্ছিল সে সারা রাত ধরে। বুকটার ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে তার। কেরিয়ার আর রাজনীতি করে করে এতগুলো বছর মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছিল সে। এখন এই বয়সে এসে সে প্রেমে পড়ল একটি ছোট্ট মেয়ের। নিজেকে বুঝিয়েছিল অনেক, নিশিতার থেকে দূরে যাওয়ার অনেক চেষ্টাই করেছিল, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। আর আজ নিশিতে তাকে দূরে ঠেলে দিল, ফিরিয়ে দিল তাকে। তার অজান্তে করা একটি ভুলের কারণে এভাবে শাস্তি দিল তাকে। 2 দিন কেটে গেল। আহারাব আর আসে না নিশিতার কাছে নিশিতার সাথে দেখা করতে। তার বিশাল কালো রঙা গাড়িটা আর দাঁড়িয়ে থাকতে দেখা যায় না নিশিতার কলেজের সামনে। তার ছেলের হাসি হাসলো নিশিতা। বলল, সেদিনের ওই কয়টা কথাতেই উড়ে গেছে আপনার সকল ভালোবাসা। এত ঠুনকো আপনার ভালোবাসা। নিশিতা মাত্র বেরিয়েছিল কলেজ থেকে। কয়েকদিন পরেই তার টেস্ট পরীক্ষা। সারাদিন কোচিং, প্রাইভেট আর বই নিয়ে কেটে যাচ্ছে তার। তবুও চোখ দুটো যেন আহরাবকে খোঁজে মাঝে মাঝেই। যতই রাগ অভিমান থাকুক তার সাথে, ভালোবাসাটাও তো আছে। রাগ অভিমান তার সাথেই করা যায়, যাকে নিজের আপন ভাবা যায়, ভালোবাসা যায়। নিশিতা ফুটপাত ধরে হাঁটছিল আনমনে। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছগুলো দাঁড়িয়ে আছে সোজা হয়ে। নিশিতা হঠাৎই থমকে দাঁড়ালো, ফিরে তাকালো তার পাশে দাঁড়িয়ে থাকা কদম গাছটার দিকে। এই তো বৃষ্টির দিন এসে গেছে। এই গাছটি তখন ঝাঁকে ঝাঁকে কদম ফুলে ছেয়ে যাবে। শূন্য গাছটা তখন পূর্ণতা পাবে। মানুষের জীবনটাও হয়তো এমন, কখনো শূন্যতায় ভরে যায়, আবার কখনো পূর্ণতায় ভরপুর। নিশিতা তাকিয়ে আছে কদম গাছটার বড় বড় সবুজ পাতাগুলোর দিকে। তখনই তার সামনে লাফিয়ে দাঁড়ালো কেউ। ভড়কে গেল নিশিতা। সামনের দিকে তাকাতেই ভুরু কুঁচকে এলো তার। এ তো সেদিনের সেই নিবিড় ছেলেটা যে প্রেম নিবেদন করেছিল তাকে। নিবিড় ভুরু কুঁচকে শুধালো, কি দেখছ এমন করে এর শূন্য গাছটার দিকে? এর পূর্ণতা দেখছি আমি। পূর্ণতা? কয়দিন পরেই এই শূন্য গাছটা পূর্ণতা পাবে তার ফুলে, নিজের সৌন্দর্য ছড়াবে চারদিকে। কদম ভালো লাগে তোমার? সব ফুলেই আমার ভালো লাগে। ফুলেরা ভীষণ স্নিগ্ধ হয়, একদম তোমার মতো। মৃদু হাসল নিশিতা। বলল, লাভ নেই, আমি পড়ছি না। মানে? এই যে আপনি আমাকে পটানোর চেষ্টা করছেন, কিন্তু আমি পড়ব না। চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টাই তো মানুষের জীবনে সফলতা বয়ে আনে। বলি কি, মেয়ে মানুষ পটানোর চেষ্টা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন, দেখবেন জীবনের উন্নতি হবে। এত উন্নতি দিয়ে কি করব যেখানে তোমার মতো একজন সুন্দরী পড়বে না? আপনার সাথে কথা বলে বেকার।
তবে আমার পিছনে আর না আসলে খুশি হব। নিশিতা পা বাড়ালো সামনের দিকে, পিছন থেকে নিবিড় চেঁচিয়ে বলল, এখন না হয় পিছু আসছি না তোমার, তবে এত তাড়াতাড়িও পিছু কিন্তু তোমার ছাড়ছি না আমি। নিশিতা যেন শুনেও শুনল না, লম্বা লম্বা পা ফেলে চলল বাড়ির দিকে। এমনি নিজের জীবনে আছে হাজার ঝামেলা, তার মধ্যে আবার নতুন ঝামেলার পয়দা হলো। এত করে বারণ করেছে তবুও ছ্যাঁচড়ার মতো ওর পিছনেই পড়ে আছে। নিশিতার তো ইচ্ছে করছে দুই গালে দুই চারটা লাগিয়ে দিতে, কিন্তু বড় বলে এখনও সম্মান দিচ্ছে। নিশিতা চলে এসেছে প্রায় বাড়ির সামনে। ওই তো দেখা যাচ্ছে বাড়ির গেটটা। নিশিতা আরও দ্রুত হাঁটা ধরল, গেটের সামনে চলে এসেছে। ভিতরে পা দিবে এর মধ্যেই কেউ টেনে গাড়ির ভিতরে নিয়ে গেল তাকে। আকস্মিক ঘটনায় হকচকে উঠল নিশিতা, মনের মধ্যে ভয় জেঁকে ধরল। সিনেমাতে দেখেছে এভাবে কিডন্যাপ করা হয়, তাকে আবার কিডন্যাপ করা হলো না তো? নিশিতা ভয়ে ভয়ে পাশ ফিরে তাকালো। তার পাশে চোখ বন্ধ করে সিটের সাথে শুয়ে আছে আহারাব। তার সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছে জিসান। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশিতা, যাক আর যাই হোক কিডন্যাপার না। নিজেকে ঠিক করে নিশিতা বলল, সমস্যা কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোনো উত্তর দিল না আহারাব, শুধু চোখ বন্ধ করে চুপ করে বসে আছে সে। মিনিট 10 পরেই একটু নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো জিসান। আহারাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নেমে যা জিসান। জিসান বিনা বাক্যে নেমে গেল গাড়ি থেকে। জিসান নেমে যেতে চোখ খুলল আহারাব, রক্তচক্ষু নিয়ে তাকালো নিশিতার দিকে। ভড়কে গেল নিশিতা, এই বান্দা আবার এভাবে রেগে আছে কেন? নিশিতাকে আর ভাবার সময় দিল না আহারাব, এক হাতে খাবলে ধরল নিশিতার কোমর, টেনে আনলো নিজের কাছে। অন্য হাতে চেপে ধরল নিশিতার গাল দুটো। হিসিয়ে বলল, 2 দিন দূরে দূরে থাকছি বলে কি ডানা গাজিয়ে গেছে নাকি? আকাশে ওরা শুরু করে দিয়েছ? মনে রেখো, আমি যদি তোমার ডানা গজানোর সুযোগ করে দিতে পারি তাহলে সময় মতো আবার ডানা সেটেও দিতে পারি। নিশিতা চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল, বলল, ছাড়ুন, লাগছে আমার। আহারাব আরও শক্ত করে ধরল, বলল, লাগুক, লাগার জন্যে ধরেছি। 2 দিন দূরে দূরে ছিলাম বলে কি ছেড়ে দিয়েছি তোমাকে, যে অন্য ছেলেদের সাথে প্রেমালাপ শুরু করে দিয়েছ? মানেটা আমার থেকে ভালো তুমি জানো। নিশিতা চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্কের ওপর। মনে পড়ল নিবিড়ের কথাটা। চোখ মুখ শক্ত করে নিল সে, বলল, আপনার কি তাতে? আমি যার সাথে খুশি কথা বলবো, ঘুরে বেড়াবো, যার সাথে খুশি প্রেমালাপ নয় প্রেম করব, তাতে আপনার কি? আপনাকে আমার বিষয়ে নাক গলানো অধিকার কে দিয়েছে? আহারাবের রাগ যেন চূড়ান্ত সীমে পৌঁছে গেল। সে নিশিতার নরম গাল দুটো আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, অধিকার কাউকে দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি আমার অধিকার খুব ভালোভাবে আদায় করে নিতে জানি। তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, তুমি আমার, শুধুই আমার।